আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ডিয়ার কিউরিয়াস মাইন্ডস, আমার প্রিয় জ্ঞান পিপাসু ভাই বোনেরা, আশা করছি সকালে ভালো আছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পরে বর্তমান চিফ অ্যাডভাইজার যে স্টেটমেন্ট জারি করেছেন, ওই স্টেটমেন্ট পড়ে ইংলিশ শিখতে চেষ্টা করব। স্টেটমেন্ট অফ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের স্টেটমেন্ট, বিবৃতি। স্টেটমেন্ট বলতে বোঝানো হয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কোনো সংবাদ বা বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো কিছু বলাকে, আনুষ্ঠানিকভাবে বলাকে স্টেটমেন্ট বলা হয়। এখানে স্টেটমেন্ট এটাকে দ্য আর্টিকেল ছাড়া ব্যবহার করা হচ্ছে। এরপরেও এটা ডিফিনিট। দ্য এটা ব্যবহার করা হয় কোনো ওয়ার্ডকে ডিফিনিটভাবে ব্যবহার করার জন্য। দ্য আর্টিকেল ব্যবহার না করেও স্টেটমেন্ট এই ওয়ার্ডটি এখানে ডিফিনিট ব্যবহার হচ্ছে। কিভাবে? যখন প্রিপোজিশনাল এটার সাথে সংযুক্ত হচ্ছে, সম্পর্ক হচ্ছে। স্টেটমেন্ট সবার যে কারো স্টেটমেন্ট হতো, বিবৃতি। আমরা যদি স্টেটমেন্ট শব্দটা বলি, এটা ব্যাপকভাবে একটা বিবৃতি। যখন প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে অফ প্রিপোজিশনাল সম্পর্ক হচ্ছে, তখন এটা ডিফিনিট। প্রফেসর মোহাম্মদ ইউনুস একজন ব্যক্তি, উনি পরিচিত। শুধু যে উনি নোবেল বিজয়ী হিসেবে পরিচিত এরকম না, যে কোনো ব্যক্তি যে কারো নামের সাথে যখন কোনো সম্পর্কিত হবে, ওই ব্যক্তিকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। মানে স্টেটমেন্টের তুলনায় এটা অনেকটা বেশি পরিচিত, ডিফিনিট। ওই হিসেবে যে কোনো ব্যক্তির সাথে যখন এটা সম্পর্ক হচ্ছে, তখন স্টেটমেন্টটা এই ব্যক্তির হয়ে যাচ্ছে। যখন স্টেটমেন্ট অনেক সকলের একটা একটা স্টেটমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, যখন এই ব্যক্তির সাথে যুক্ত হচ্ছে এই ফ্রেজটার মধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের স্টেটমেন্ট, তাহলে এই হিসেবে এই ওয়ার্ডটা এখন ডিফিনিট, যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের স্টেটমেন্ট। ঢাকা টুডে, আজকে, দ্য কোর্টস অফ বাংলাদেশ হ্যাভ স্পোকেন উইথ এ ক্লিয়ারিটি দ্যাট রেজোনেটস অ্যাক্রস দ্য নেশন অ্যান্ড বিয়ন্ড। দ্য কোর্টস, কোর্টস বহুবচন যেহেতু এস, দ্য কোর্টস গুলো অফ বাংলাদেশ, বাংলাদেশের কোর্টস গুলো, কোর্টস বহুবচন ব্যবহার করা হচ্ছে কারণ যেই কনভিকশন আসামি রূপে সাব্যস্ত করেছে, সবগুলো তো বাংলাদেশের বিভিন্ন কোর্ট এগুলা সবগুলো তথ্য যাচাই বাছাই করে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে পৌঁছেছে, দণ্ডাদেশ যেটা মৃত্যুদণ্ড দিয়েছে। ওই হিসেবে কোর্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের কোর্টস সমূহ, বাংলাদেশের কোর্টস গুলো হ্যাভ স্পোকেন, কথা বলেছে। আমরা জানি হ্যাভ, হ্যাজ এর সাথে যদি ফার্স্ট পার্টিসিপল আসে, ওই সময় এটা প্রেজেন্ট পারফেক্ট হয়। যেমন কথা বলেছে, স্পিক, স্পোকেন। হ্যাভ স্পোকেন, কথা বলেছে কিসের সাথে? উইথ এ ক্লিয়ারিটি, স্পষ্টতা। ক্লিয়ার মানে স্পষ্ট, ক্লিয়ারিটি স্পষ্টতা। কোনো একটা বিষয় স্পষ্ট হয়, আর ক্লিয়ারিটি এটা হলো স্পষ্টতা। যেমন ক্লিয়ার বুক, স্পষ্ট বই, বইটা স্পষ্ট হয়েছে। একটা বস্তু বা ব্যক্তি, এটার একটা নাউন অ্যাডজেক্টিভ দেওয়া হয় ক্লিয়ার, আর ক্লিয়ারিটি মানে হলো স্পষ্টতা। এটা উইথ এ ক্লিয়ারিটি, একটি স্পষ্টতার সাথে কথা বলেছে, দ্যাট রেজোনেটস, যেটা প্রতিধ্বনিত করছে, প্রতিধ্বনিত হচ্ছে বা সকম্পিত হচ্ছে। উইথ এ ক্লিয়ারিটি, একটি স্পষ্টতার সাথে। স্পষ্টতা কি? যেমন এটার মধ্যে আর কোনো ঝামেলাই নেই, একদম সহজ কথা, যে সেন্টেন্সিং টু ডেথ, এটা যে একদম স্পষ্ট কথা, এখানে আর কোনো কথাবার্তা ফ্যাঁসগুঁস কিছুই নেই, একদম স্পষ্ট কথা হলো মৃত্যুদণ্ড। উইথ এ ক্লিয়ারিটি, ওই হিসেবে ওই কথাটার দিকে ইঙ্গিত করে ক্লিয়ারিটি ব্যবহার করেছে। উইথ এ ক্লিয়ারিটি, একটি স্পষ্টতার সাথে কথা বলতেছে, কথা বলেছে, দ্যাট রেজোনেটস, যেটি সকম্পিত হচ্ছে, প্রতিধ্বনিত করেছে, অ্যাক্রস দ্য নেশন, জাতি, অ্যান্ড বিয়ন্ড, পরলোক। বিয়ন্ড ওয়ার্ড মানে হলো পরলোক, বা বহু দূরে অতিক্রম করি আর কি, জাতিকে অতিক্রম করে, বাংলাদেশকে অতিক্রম করে বহু দূরে পৌঁছায় গেছে, বা পরলোক, অন্যান্য রাষ্ট্র এগুলার সাথে তুলনা দেওয়া হচ্ছে আর কি। অন্যান্য রাষ্ট্র সারা বিশ্বের মধ্যে যে পৌঁছায় গেছে, এটাকে বলা হচ্ছে পরলোক। তো অ্যাক্রস দ্য নেশন, জাতি এবং পরলোক, শাব্দিক ওয়ার্ড করে আগে, জাতি এবং পরলোকের মাঝে রেজোনেটস, সকম্পিত হচ্ছে বা প্রতিধ্বনিত করছে। অ্যাক্রস ওয়ার্ডটা বলা হয় যে দেশের এপার থেকে ওপার, বা কোনো একটা বিষয়ের এপার থেকে ওপার, এটা বোঝানোর জন্য। অ্যাক্রস দ্য নেশন অ্যান্ড বিয়ন্ড, তাহলে জাতি এবং বহুদূরে বা বিশ্বের পরলোক, তাদের এপার থেকে ওপার। আর রেজোনেটস এটা মূলত ব্যবহার করা হয় যেমন আমরা কোনো সাউন্ড বক্সে যদি কোনো কিছু তেলাবাদ করি বা কোনো গান ইত্যাদি বলি, গাই, তখন যে একটা সাউন্ড এই দেওয়ালের মধ্যে বাড়ি খায়, ওই দেওয়ালের মধ্যে বাড়ি খায়, এরকম একটা কিছু বোঝায় আর কি। তো ওই হিসেবে যেহেতু দেশে এবং অন্যান্য বহুদূরে সারা বিশ্বের মধ্যে এগুলা এই যে সকম্পিত হচ্ছে বা রেজোনেট হচ্ছে, এই হিসেবে আর কি রেজোনেটস বলা হচ্ছে। সার্বত এক কথা বললে দেশ জুড়ে এবং দেশের বাইরেও প্রতিধ্বনিত হচ্ছে, এরকম বোঝায় আর কি। হ্যাভ স্পোকেন উইথ এ ক্লিয়ারিটি দ্যাট রেজোনেটস অ্যাক্রস দ্য নেশন অ্যান্ড বিয়ন্ড, জাতি এবং বহুদূরে দেশের বাইরেও
বা দেশ জুড়ে এবং দেশের বাইরেও প্রতিধ্বনিত হচ্ছে এমন ক্লিয়ারিটির সাথে বাংলাদেশের কোর্টসগুলো কথা বলেছে। ক্লিয়ারিটিটা হলো একদম মৃত্যুদণ্ডে দণ্ডিত করা। এরপরে যেহেতু পিরিয়ড মানে কথাটা শেষ, দ্য কনভিকশন অ্যান্ড সেন্টেন্সিং। কনভিকশন মানে হলো আসামি সাব্যস্তকরণ। কনভিক্ট ভার্বের নাউন ফ্রেজ হলো কনভিকশন, অর্থাৎ যেই আসামি সাব্যস্তকরণটা বা দোষী সাব্যস্তকরণটা, দোষী সাব্যস্ত যদি ভার্ব হিসেবে ব্যবহার হতো তাহলে দোষী সাব্যস্ত করেছে বা করেছিল যে কোনো একটা টেন্স পাওয়া যেত। কনভিকশন আসামি সাব্যস্তকরণটা যে একটা ধরনটা, ওই ধরনটা দ্য কনভিকশন আসামি সাব্যস্তকরণ অ্যান্ড সেন্টেন্সিং এবং দণ্ডাদেশ দেওয়াটা, এরকম একটা টা লাগাবেন যেখানে নাউন ফ্রেজে ব্যবহার হয়। যেমন জেরান ফর্মে ব্যবহার হচ্ছে, আমরা হয়তো মনে করতে পারি যে এখানে অর্থ হতে পারে যে হি ইজ রিডিং, সে লিখছে, হি ইজ ইটিং, সে খাচ্ছে, এরকম অর্থ আমরা মানে কনফিউজড হয়ে যায় যে এখানে তো জেরান ফর্মে দেখতেছি, অন্যান্য জায়গায় জেরান ফর্মে ব্যবহার হয় কিন্তু ওখানে ছে বা এখন লিখছে, এখন খাচ্ছে, এরকম অর্থ আসে। কিন্তু খেয়াল করবেন যে এই অ্যান্ড কনজাংশনটি অন্য কোনো একটা নাউনের উপরে বা অন্য কোনো একটা এই ভার্বের উপরে এটাকে যুক্ত করা হচ্ছে। এখন এই অ্যান্ড এটা সেন্টেন্সিং, এটাকে যুক্ত করা হচ্ছে পূর্ববর্তীর সাথে। পূর্ববর্তী এটা ব্যবহার হয়েছে, এখানে কোনো ইজ নাই, কোনো সাবজেক্টের ইজ বা ভার্বটা আসেনি। কারণ জেরান ফর্ম ব্যবহার হতে হলে যে আমরা এই বর্তমান বুঝাইতে ওখানে ইজ থাকা আবশ্যক। যেমন হি ইজ রাইটিং, সে লিখছে, হি ইজ রিডিং, সে পড়ছে। তাহলে এখানে পূর্বে এখান থেকে এখানে যেহেতু পিরিয়ড শেষ, আগের সেন্টেন্সটা কথাবার্তা শেষ, পরবর্তী সেন্টেন্সিং এটা শুরু হয়েছে এখান থেকে, এর আগে কোনো ইজ নাই, সাবজেক্টও নাই। তাহলে আমরা কিভাবে এখানে মৃত্যুদণ্ডাদেশ দিচ্ছে এরকম অর্থটা নেব? আমাদেরকে পূর্বের এগুলোর প্রতি খেয়াল করতে হবে যে অ্যান্ড কনজাংশন দিয়ে আমরা এটাকে আগে আগে নিচ্ছি। তো যখন সেন্টেন্সিং এই কনজাংশনের মাধ্যমে এটা আগে চলে আসছে, আগে কি ইজ আসেনি, কই ইজ তো আমরা দেখতেছি না, তাহলে এটাকে পূর্ববর্তী এটার উপরে যুক্ত করা হচ্ছে। আর পূর্ববর্তী এটা হলো নাউন ফ্রেজ, অর্থাৎ দ্য কনভিকশন, যেই দোষী সাব্যস্তকরণটা, তাহলে এটাও মনে হয় যেন এরকম যে দ্য সেন্টেন্সিং, যেহেতু কনজাংশন আসছে, দ্য কনভিকশন অ্যান্ড দ্য সেন্টেন্সিং এরকমই হবে। তাহলে এখানে তো আমরা এই হি ইজ রিডিং, সে পড়ছে, সে লিখছে, এরকম অর্থ তোলার প্রয়োজন, এটা একদম স্পষ্টভাবে আমাদের বুঝে চলে আসে। আর এতগুলো দেখার প্রয়োজন নেই, আমরা সবচেয়ে বেশি খেয়াল করতে হবে যে সেন্টেন্সটা অর্থটা কি মূলত বোঝাচ্ছে, তখন আমাদের বাস্তবতা বুঝে চলে আসবে যে এখানে জেরান ফর্ম এটা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে, এটা পুরো দুইটা মিলে একটা সাবজেক্ট হয়েছে যে দ্য কনভিকশন, অপরাধী সাব্যস্তকরণ এবং মৃত্যুদণ্ডাদেশ দেওয়া, এটি কি করে? এফার্ম, নিশ্চিত করে। কি নিশ্চিত করে? এফার্ম, এটা প্রেজেন্ট সিম্পলে ব্যবহার হয়েছে। নিশ্চিত করে, কি নিশ্চিত করে? এ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, একটি মৌলিক মূলনীতিকে নিশ্চিত করে। ফান্ডামেন্টাল মৌলিক, মূল সংক্রান্ত, মূল সম্বন্ধীয়, প্রিন্সিপাল মানে হলো মূলনীতি, যে কোনো বিষয়ের মূলকে প্রিন্সিপাল বলা হয়। মৌলিক মূলনীতি, মৌলিক মূলনীতি মানে যেমন আমরা প্রিন্সিপাল স্যার বলি, প্রিন্সিপাল মাস্টার, মাস্টারদের অনেকজনের মধ্যে থেকে একজন হলো মূল প্রিন্সিপাল, তাহলে উনি হলো মূল, ওনাকে প্রিন্সিপাল বলা হয়। ওনার মধ্যে আরো মূলনীতি থাকতে পারে, ওনার মৌলিকত্ব থাকতে পারে, ওনার কোনো বৈশিষ্ট্য থাকতে পারে, কি কারণে উনি মূল, এরকমও হতে পারে। অর্থাৎ ওনারও একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে। প্রথমত ওনারে প্রিন্সিপাল বলে 10 জনের থেকে পৃথক করে ফেলানো হয়েছে, এরপরে ওনার আরো একটা অ্যাডজেক্টিভ দিয়ে, ফান্ডামেন্টাল দিয়ে, এটা বোঝার জন্য বলতেছি, ওনার আরো একটা অ্যাডজেক্টিভ বা বৈশিষ্ট্য বর্ণনা করে ওনাকে আরো একটা নির্দিষ্ট করা হচ্ছে। তো মৌলিক মূলনীতিকে স্পষ্ট করে, নিশ্চিত করে। মৌলিক মূলনীতি কি? যে যতই ক্ষমতা হোক না, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এটা বাংলাতে বলতেছি বোঝার জন্য। এই যে একটা মূলনীতি, এটা সকলের কাছে মূল, যে যতই ক্ষমতাবান হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই একটা মূলনীতি, মৌলিক মূলনীতিকে নিশ্চিত করেছে। কি নিশ্চিত করেছে? এই যে এখানে এত ঝামেলা করে, এত কষ্ট করে ওনার যে অপরাধগুলোকে তদন্ত করেছে, ওনাকে অপরাধী সাব্যস্ত করেছে, এরপরে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে, এগুলো আমাদেরকে কি বোঝায়? জাতিকে এগুলো কি বোঝায়? যে ফান্ডামেন্টাল একটা প্রিন্সিপাল, কেউ আইনের ঊর্ধ্বে নয়, যত ক্ষমতাবান হোক। আওয়ামী লীগের বিরুদ্ধে করে বলতেছি না, শুধু বোঝার জন্য বলতেছি যে শেখ হাসিনা তো অনেক ক্ষমতাবান ছিল, অনেক চেষ্টা করেও তো উনি ক্ষমতাটাকে ধরে রাখতে পারেনি। কেউ আইনের ঊর্ধ্বে নয়, ওনার সবগুলো অপরাধকে তদন্ত করা হয়েছে, ওনাকেও মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একটা যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, এটা নিশ্চিত করে। এর ধরনটা কেমন? নো ওয়ান, কেউ নয়, রিগার্ডলেস অফ পাওয়ার, ক্ষমতার দিকে না তাকিয়ে। রিগার্ডলেস মানে হলো নির্বিশেষে, রিগার্ড মানে হলো তাকিয়ে, লেস মানে হলো না তাকিয়ে। যেমন ওয়্যারলেস মানে হলো তার ছাড়া, ওয়্যার মানে হলো তার, লেস মানে হলো ছাড়া, তার ছাড়া, এরকম আর কি। রিগার্ড লেস মানে হলো না তাকিয়ে,
নির্বিশেষে, ক্ষমতা নির্বিশেষে, মানে যতই ক্ষমতা হোক, আমরা যদি বলি যে অমুকের এমন পাওয়ার, অমুকের এমন ক্ষমতা, অমুকের এমন ক্ষমতা, তখন আমরা বলি না কোনো ক্ষমতা পাওয়ার নাই, এরকম আর কি, যে ক্ষমতার দিকে না তাকাইয়ে ক্ষমতা আছে নাকি নাই এটা দেখা হবে না। নো ওয়ান, কেউ নয়, এমন কেউ নয়, রিগার্ডলেস অফ পাওয়ার, ক্ষমতা নির্বিশেষে, ক্ষমতা নির্বিশেষে কেউ নয়, কি নয়, ইজ অ্যাবভ দ্য ল, আইনের ঊর্ধ্বে নয়। ইজ, দেখুন এখানে যে মূল ভার্বটা, সাবজেক্টের মূল ভার্বটা এখানে চলে এসেছে, তাহলে অর্থ কি হবে? নো ওয়ান, কেউ নয়, রিগার্ডলেস অফ পাওয়ার, ক্ষমতা নির্বিশেষে কেউ নয়, কি নয়, ইজ অ্যাবভ, ঊর্ধ্বে, অ্যাবভ মানে হলো ঊর্ধ্বে, দ্য ল, আইন, আইনের ঊর্ধ্বে নয়। তাহলে ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা কি? যে ক্ষমতা নির্বিশেষে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই যে মূল কথাটা, এটার সম্পর্কটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। এটা সম্পর্কটা হলো এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল থেকে। একটা কথা বলছে যে একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালকে স্পষ্ট করে, নিশ্চিত করে। ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা কি? যে ক্ষমতা নির্বিশেষে কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাহলে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালটাকে এটা স্পষ্ট করতেছে। এটা হলো একটা এপোজিশনাল, এটা হলো এ পজিটিভ। যে আমরা প্রথমত বলেছি এটাও কিন্তু এ পজিশনাল, যে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইউনুস, এই দুটার মধ্যেও একটা অপোজিশনাল সম্পর্ক আছে। ওটা আমরা সাধারণত স্বাভাবিকভাবে আমরা যদি বলি যে মোহাম্মদ ইউনুসে ধরি, যে মোহাম্মদ ইউনুস হলো একজন ব্যক্তির নাম, এই মোহাম্মদ ইউনুস একজন ব্যক্তি, ওনার একটা গুণ বর্ণনা করতেছে। আমরা প্রথমত বলেছি যে প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কে? মোহাম্মদ ইউনুস। তাহলে প্রধান উপদেষ্টা যিনি, মোহাম্মদ ইউনুসও তিনি। আবার ওনার আরো একটা গুণ বর্ণনা করতেছি, প্রফেসর। তাহলে প্রফেসর যে, মোহাম্মদ ইউনুসও সে, একই ব্যক্তি। তো চিফ অ্যাডভাইজার বলা হচ্ছে, চিফ অ্যাডভাইজার যে প্রধান উপদেষ্টা, ওনার আরো একটা গুণ প্রফেসর মোহাম্মদ ইউনুস। চিফ অ্যাডভাইজার বলার পরে মোহাম্মদ ইউনুস এটাকে স্পষ্ট করতেছে, অর্থাৎ উভয় ব্যক্তি একজন। তাহলে এটা হলো এ পজিটিভ, এটাও পজিটিভ, আর এটার মধ্যে যে একটা সম্পর্ক, এটা হলো অপোজিশনাল সম্পর্ক। এরকম আমরা যখন বলেছি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যে একটা মৌলিক মূলনীতিকে নিশ্চিত করে। মৌলিক মূলনীতিটা কি? ক্ষমতার মৌলিক মূলনীতিটা হলো ক্ষমতা নির্বিশেষে কেউ আইনের ঊর্ধ্বে নয়, এটা হলো মূলনীতি। তো মূলনীতিটাকে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এটা স্পষ্ট করতেছে। এই দুটার মধ্যে সম্পর্ক হলো অপোজিশনাল সম্পর্ক। দিস ভার্ডিক্ট অফার্স ভাইটাল, দিস ভার্ডিক্ট, এই বিচার নিষ্পত্তিটি, অফার্স, অফার করে, কি অফার করে? ভাইটাল, প্রাণবন্ত বা গুরুত্বপূর্ণ বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয় অফার করে। কি অফার করে? এই ভার্ডিক্টটি, এই বিচার নিষ্পত্তিটি একটি গুরুত্বপূর্ণ বিষয় অফার করে। ভার্ডিক্ট বলা হয় বিচার, একদম নিষ্পত্তি, শেষ ফলাফল যেটা, এখানে যেই কোর্টে আসা যাওয়া বা কনভিকশন, দোষী সাব্যস্তকরণ, প্রমাণকরণ, এরপরে সেন্টেন্সিং, যেই দণ্ডাদেশ দেওয়া হয়েছে, আরো অনেক কিছু হয়েছে, শেষ নিষ্পত্তিটা কি হয়েছে? এই নিষ্পত্তিটা অফার্স ভাইটাল, একটি গুরুত্বপূর্ণ বিষয় অফার করে। গুরুত্বপূর্ণ বিষয়টা কি? জাস্টিস টু দ্য থাউজেন্ডস, জাস্টিস, ন্যায় বিচার। ন্যায় বিচারটা কাদের প্রতি? টু দ্য থাউজেন্ডস, হাজার হাজারের প্রতি ন্যায় বিচার, হাজার হাজার এর প্রতি, মানে হাজার হাজার মানুষের প্রতি ন্যায় বিচার অফার করে। ইফ ইনসাফিসিয়েন্ট, যদিও নাকি ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত, সাফিসিয়েন্ট মানে হলো পর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট অপর্যাপ্ত, যদিও নাকি এটা অপর্যাপ্ত, তবুও প্রদান করে জাস্টিস টু দ্য থাউজেন্ড, হাজার হাজার মানুষের প্রতি ন্যায় বিচার, সুবিচার প্রদান করে। এর পরবর্তী হাজার হাজার, এগুলো কেমন? হার্মড, ক্ষতিগ্রস্ত, ফার্স্ট পার্টিসিপেল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফার্স্ট পার্টিসিপেলটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে? ইন দি আপরাইজিং, অভ্যুত্থানে, জুলাই অ্যান্ড আগস্ট, জুলাই এবং আগস্টের অভ্যুত্থানে বা বিদ্রোহ, জুলাই এবং আগস্টের অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষের প্রতি জাস্টিস, ন্যায় বিচার বা সুবিচার প্রদান করে। এখানে তো কমা দিয়ে শেষ, হাজার হাজার মানুষের প্রতি ন্যায় বিচার প্রদান করে। এরপরে অ্যান্ড আসছে, এখন আমরা অ্যান্ড এটা কার সাথে মিলাবো? অ্যান্ড টু, এটা তো বুঝে চলে আসে যে এখানে আমরা কমা দিয়ে বুঝিয়ে ফেলেছি। অ্যান্ড টু দিয়ে এই কনজাংশনটা দিয়ে যে এই ফ্যামিলি, এদের প্রতিও জাস্টিস, এটাই বোঝাচ্ছে। এই দেখুন অ্যান্ড, এটা কনজাংশনের মাধ্যমে টুটা গিয়ে মনে হয় যেন এটা এখানে এখানে এসে বসছে। টু জাস্টিস টু দ্য ফ্যামিলিজ, অ্যান্ড জাস্টিস টু দ্য ফ্যামিলিজ, ওই সমস্ত দ্য ফ্যামিলিজ, ওই সমস্ত ফ্যামিলি, একটা অর্থ তুলি এখানে, যে ওই সমস্ত নাই, আমরা একটা অর্থ তুলি ওই সমস্ত, যেহেতু পরবর্তী হু রিলেটিভ প্রোনাউন আসতেছে,
টু দ্য ফ্যামিলিজ, ওই সমস্ত পরিবার বা ফ্যামিলিদের প্রতি, হু স্টিল ক্যারি, যারা এখনো বহন করে। তাহলে ওই সমস্ত ফ্যামিলি পরিবার যারা এখনো বহন করে, কি বহন করে? দেয়ার লস, তাদের যে হারানো এটাকে অনুভব করে, তাদেরকে যে হারাই ফেলছে এটা যারা এখনো বহন করে, ওই সমস্ত ফ্যামিলিদের প্রতি জাস্টিস, ন্যায় বিচার বা সুবিচার প্রদান করে। We stand at a moment of rebuilding democratic foundations rigged by years of oppression. We stand, আমরা দাঁড়িয়েছি, at a moment, একটি মুহূর্তে। মুহূর্তটা কিসের? a moment of rebuilding, পুনর্গঠনের মোমেন্ট, পুনর্গঠনের মুহূর্ত। পরবর্তী খেয়াল করুন, রিবিল্ডিং পুনর্গঠন করা, কি পুনর্গঠন করা? ডেমোক্রেটিক ফাউন্ডেশনস, গণতান্ত্রিক ফাউন্ডেশন সমূহ। ফাউন্ডেশন একটি একবচন, এর শেষে এস, ফাউন্ডেশনস বহুবচন, ফাউন্ডেশন সমূহ। ফাউন্ডেশনটা কিসের, কি সংক্রান্ত, কি সম্বন্ধীয়? ডেমোক্রেটিক, গণতন্ত্র সম্পর্কীয় বা গণতান্ত্রিক। গণতান্ত্রিক ফাউন্ডেশনগুলোকে পরবর্তী এটার প্রতি খেয়াল পরে করি। গণতান্ত্রিক ফাউন্ডেশন গুলোকে পুনর্নির্মাণের মুহূর্তে দাঁড়িয়েছি। পরবর্তী রিগড, রিগ এর ফার্স্ট পার্টিসিপল রিগড, ভাঙ্গা হয়েছে, যেগুলোকে ভাঙ্গা হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে, নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোকে ক্ষতি করা হয়েছে, এরকম অর্থ বোঝায়। ডেমোক্রেটিক ফাউন্ডেশনস, গণতান্ত্রিক ফাউন্ডেশন সমূহ, এমন গণতান্ত্রিক ফাউন্ডেশন সমূহ রিগড, যেগুলোকে ভাঙ্গা হয়ে গেছে বা যেগুলোকে ভাঙ্গা হয়েছে, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে? বাই ইয়ার্স। ইয়ার একবচন, বহুবচন হলো প্লুরাল এস দিয়ে, বহুবচন ইয়ার্স, মানে অনেক বছর। কিসের অনেক বছর? বহুবচন অফ অপ্রেজন। অপ্রেজন মানে হলো জুলুম, নির্যাতন, নিপীড়ন, এরকম। জুলুম নির্যাতনের বহু বছরে ক্ষতিগ্রস্ত ডেমোক্রেটিক ফাউন্ডেশনস, গণতান্ত্রিক ফাউন্ডেশনগুলোকে পুনর্গঠনের একটি মুভমেন্টে এসে দাঁড়িয়েছি আমরা। পিরিয়ড দিয়ে পুরো সেন্টেন্সটা পরিপূর্ণ হয়েছে। দ্য ক্রাইমস অ্যাট ইস্যু, প্রচলিত অপরাধসমূহ। আমরা কথা কিন্তু বলতেছি প্রচলিত, মনে হয় যেন যে ডেমোক্রেটিক ফাউন্ডেশনস বলেছি, গণতান্ত্রিক ফাউন্ডেশন গুলো, এরকম মনে হয় যেন আমরা অ্যাডজেক্টিভ দিয়ে বলতেছি যে প্রচলিত অপরাধসমূহ। আসলে এখানে এটার ধরনটা আমাদেরকে বুঝতে হবে। ভাষার যে একটা ধরন, আমাদের ভাষাগুলোকে খেয়াল করতে হবে। অনেক গ্রামার পড়ে ফেলেছি, অনেক স্ট্রাকচার পড়ে ফেলেছি, তবে সিস্টেমগুলো বুঝি না। এটা হলো সবচেয়ে বড় ধরনের ভুল। সিস্টেমগুলো আমাদেরকে বুঝতে হবে। দ্য ক্রাইমস, অপরাধসমূহ, অ্যাট ইস্যু, অর্থ কি দাঁড়ায়? প্রচলনে। ইস্যু মানে প্রবলেমও হয় বা সমস্যাও বোঝায়। প্রচলন আছে, অর্থটা বুঝতে হবে, বেশি বেশি ওয়ার্ড শিখতে হবে। অ্যাট ইস্যু, ইস্যুতে অর্থাৎ প্রচলনে। প্রচলনে অপরাধসমূহ মানে কি? প্রচলিত অপরাধসমূহ, আলোচিত অপরাধসমূহ। এরপরে ড্যাশ দিয়ে বোঝাচ্ছে যে এটার অপরাধটা কি, এটা বোঝাচ্ছে। বাংলায় বলে দিচ্ছে আগে যাতে বুঝতে সহজ হয়, যে শিশুরা এবং ইয়ং পিপলের বিরুদ্ধে প্রাণনাশক শক্তি ব্যবহারের অর্ডার, এটা কি করেছে? এই যে ভায়োলেটেড, সীমা লঙ্ঘন করে ফেলেছে। তাহলে সহজ কথা সংক্ষেপে যদি বলি যে দ্য ক্রাইমস অ্যাট ইস্যু, ইস্যুয়ে রাখি দ্য ক্রাইমস ভায়োলেটেড, অপরাধ সমূহ, অপরাধগুলো লঙ্ঘন করে ফেলেছে। এর ভিতরে যে অতিরিক্ত তথ্য, এগুলো আমাদেরকে খুঁটে 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 বের করতে হবে। এগুলোকে একটার সাথে আরেকটা সম্পর্ক কি, একটার সাথে আরেকটা সম্পর্ক কি, এগুলা ধরে 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 এভাবে রিডিং করতে হবে। ভায়োলেটেড, লঙ্ঘন করে ফেলেছে, ফার্স্ট পার্টিসিপল, লঙ্ঘন করে ফেলেছে। ফার্স্ট সিম্পল ব্যবহার করা হয়েছে। ভায়োলেটেড, লঙ্ঘন করে ফেলেছে। এই দ্য ক্রাইমস ভায়োলেটেড, এই ক্রাইমস, অপরাধগুলো লঙ্ঘন করে ফেলেছে। কি লঙ্ঘন করে ফেলেছে? এর অবজেক্ট পুরা, শুধু এটা বধ, উভয়টাকে। উভয়টা কি? একটা একটা করে তথ্য দিয়া এখানে আসা পুরা পিরিয়ড বা সেন্টেন্সটা মূল শেষ করেছে। তো দ্য ক্রাইমস অ্যাট ইস্যু, প্রচলিত অপরাধগুলো কি? দি অর্ডারিং, এই আদেশ করা বা অর্ডার করা। কিসের অর্ডার করা? এখানে দেখুন অর্ডারিং, এটা কিন্তু নাউন ফ্রেজে ব্যবহার হচ্ছে। অর্ডারিং জেরান ফর্মে দেখি বা আইএনজি ভার্ব দেখি যে হি রাইটিং, সে লিখছে, এরকম অর্থ তুলতে গেলে সমস্যা। এটা আমাদেরকে ব্যবহারগুলো দেখতে হবে। জেরানের সাথে ইজ দিয়ে ব্যবহার হতে হবে। পূর্বে কোনো ইজ নাই, ইজ দিয়ে কোনো সেন্টেন্স হচ্ছে না। তাহলে দি অর্ডারিং, তাহলে এটা নাউন ফ্রেজে ব্যবহার হচ্ছে। দি অর্ডারিং, শুধু আইএনজি ভার্ব, আইএনজি রূপে ব্যবহার হলেই দেখি আমরা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস খুঁজতেছি, মাথা নষ্ট করে ফেলতেছি, এগুলোর দিকে তাকাবো না, আমাদের ব্যবহারগুলোকে দেখতে হবে। দি অর্ডারিং, এটা নাউন ফ্রেজে ব্যবহার হয়েছে। দি অর্ডারিং, ব্যবহার করাটা কি? ব্যবহার করা অফ লেজার ফোর্স,
প্রাণনাশক শক্তি, ফোর্স মানে হলো শক্তি, লেজাল এটা হলো এটার অ্যাডজেক্টিভ, মানে হলো প্রাণনাশক, ক্ষতিকর, প্রাণনাশক শক্তি। তাহলে প্রাণনাশক শক্তি ব্যবহারের অর্ডার, ব্যবহারটা কার বিরুদ্ধে? এই ব্যবহারের সাথে সম্পর্ক এই এগেইনস্ট। দেখুন এগেইনস্ট বিরুদ্ধে, অর্ডার এগেইনস্ট। শক্তি ব্যবহার করা হয়েছে, অর্ডারটা কার বিরুদ্ধে? এগেইনস্ট ইয়াং পিপল, যুবক মানুষদের বিরুদ্ধে, ইয়ং পিপল যুবক জনগণের বিরুদ্ধে, যুবক এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ ইয়ং পিপল, এবং কনজাংশন দিয়ে পরবর্তীটাকে পূর্বেটার সাথে মিলেছে, অ্যান্ড চিলড্রেন, শিশু এবং ইয়ং পিপলের বিরুদ্ধে প্রাণনাশক শক্তি ব্যবহারের অর্ডার। তাহলে আমরা এখানে আসি, আমরা শেষ করেছিলাম এই চিলড্রেনের মধ্যে। পরেরটা একটু পড়ে দেখবেন যে হুজ বলতে কি বোঝায়? হুজ যাদেরকে বা যাদের এরকম বোঝায়। হুজ যাদের, অনলি ওয়েপন্স, ওয়েপন মানে হলো অস্ত্রশস্ত্র বা হাতিয়ার, যুদ্ধের গুলি, বুলেট, বোমা যা বোঝায় এই অস্ত্রশস্ত্রকে বলা হয় ওয়েপন। অনলি ওয়েপন একমাত্র হাতিয়ার, ওয়ার মানে ছিল, ওয়াজ ওয়ার, যেহেতু ওয়েপন্স বহুবচন এ কারণে ওয়ার এসেছে। অনলি ওয়েপন্স যাদের একমাত্র হাতিয়ার, ওয়ার ছিল, কি ছিল? দেয়ার ভয়েসেস, তাদের কণ্ঠস্বর বা ভয়েস, সুর, তাদের ভয়েস, যে কণ্ঠস্বর, যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বা ভয়েসটা আর কি, মূলত যাদের একমাত্র হাতিয়ার ছিল তাদের ভয়েসই, যাদের একমাত্র হাতিয়ার কেবল তাদের ভয়েসই ছিল, তাদের কাছে কোনো গুলি ছিল না, বুলেট ছিল না, বোমা ছিল না, অস্ত্র ছিল না, কিছুই ছিল না, একমাত্র ভয়েস ছিল তাদের ভয়েস, এই তাদের হাতিয়ার, একমাত্র ভয়েস, যে মানি না, মানবো না, মানতে পারি না, এরকম আরো নারে থাকবে যা বলতেছে, এই ভয়েস গুলাই, এরা শুধু ভয়েস দিয়েছে, তারা কোনো গুলি মারেনি, বুলেট মারেনি, বোমা মারেনি, তবুও তাদেরকে এরকম করেছে আর কি। যাই হোক, ওইটা মূল না, যাদের একমাত্র বয়স এই কেবল তাদের একমাত্র হাতিয়ার ছিল, এরকম চিলড্রেন এবং ইয়ং পিপলের বিরুদ্ধে। তাহলে দেখুন এবারে এটা অর্থ যখন বুঝেছেন, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তো এটা পুরোটা অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে, রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন দিয়া রিলেটিভ ক্লজ তৈরি করতেছে। রিলেটিভ ক্লজ কার? এই চিলড্রেন এবং ইয়ং পিপল। আপনারা বলতে পারেন যে ইয়ং পিপল এবং চিলড্রেন এটা পুরোটা একটা নাউন হয়েছে, এটা একটা অ্যাডজেক্টিভ হয়েছে, এরকম বলতে পারেন। তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে এগেইনস্টের সাথে সম্পর্ক হয়ে, আর এগেইনস্টটা পূর্বের সাথে সম্পর্ক হয়েছে। তো এই যে মধ্যখানে এই যে অতিরিক্ত তথ্য, দ্য ক্রাইমস, অপরাধ সমূহের একটা তথ্য দিয়ে দিয়েছে। অপরাধটাকে এরকম যে ইয়ং পিপল এবং চিলড্রেনের বিরুদ্ধে প্রাণনাশক শক্তি ব্যবহারের অর্ডারটা ভায়োলেটেড, লঙ্ঘন করে ফেলেছে। কি লঙ্ঘন করে ফেলেছে? বথ। এবার আমরা আসি এখানে, বথ উভয়টা, কিসের উভয়টা? ভায়োলেটেড তো মানে লঙ্ঘন করে ফেলেছে। কি লঙ্ঘন করে ফেলেছে? বথ, উভয়টাকে লঙ্ঘন করে ফেলেছে। এবারে স্পষ্ট করে বলতেছে আওয়ার লস, আমাদের আইন, আমাদের আইন, এটা হলো একটা। এরপরে আমাদের আইন অ্যান্ড এবং কনজাংশনের মাধ্যমে মিলানো হচ্ছে বেসিক, দ্য বেসিক বন্ড, বেসিক যে বন্ধন বা রিলেশন সম্পর্ককে বন্ড বলা হয়। বেসিক বন্ড, বেসিক বন্ড কার মধ্যখানে? এই অতিরিক্ত তথ্য, বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন্স, গভর্নমেন্ট এবং সিটিজেন্সের মাঝে যে একটা বন্ধন, বেসিক বন্ধন এটা। তাহলে এটা মূলত একটা হয়েছে অতিরিক্ত তথ্য দিয়ে, এটাকে মনে করুন দা বেসিক বন্ড, এই বেসিক বন্ধন, বন্ধনটা তো সম্পর্কটা তো কোনো কারোর মধ্যখানে হবে, এই জন্য আরো একটা বাংলায় আমরা যেহেতু বলতেছি কারো, এ মনে করুন এ আর বি এর মধ্যখানে তো একটা বন্ধন বা রিলেশন বা সম্পর্ক তৈরি হবে, এই কারণে অতিরিক্ত তথ্য এটাকে দেখতে হবে। বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন্স, নাগরিক এবং সরকারের মধ্যখানে বেসিক বন্ড এটা, এবং আওয়ার লজ, এবং আমাদের আইন, এই দুইটাকেই লঙ্ঘন করে ফেলেছে। যে আইন এগুলা এবং সরকারের মধ্যখানে যে সরকার হিসেবে শ্রদ্ধা, সরকারের কথাবার্তা মানা, উনি একজন সরকার, ওনাদের কথাবার্তা মানতে হবে, বা যে দেশের একটা আইন নিয়ম শৃঙ্খলা, এগুলোকে লঙ্ঘন করে ফেলেছে। মানে কি? সবাই সবার মতো কাজ করতেছে, কেউ কেউ কথা শুনতেছে না, কে সরকার, কে আইনজীবী, কে পেশাজীবী, কোনো আইন নিয়ম শৃঙ্খলা কিছুই নেই, সবগুলোকে লঙ্ঘন তো করে ফেলেছে। এখন সিটিজেন্স গভর্নমেন্টের মধ্যে কোনো সম্পর্ক নাই, সবাই নিজ নিজ মতো চলতেছে। কি 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 নষ্ট করেছে এটা? এই যে দ্য ক্রাইমস, অপরাধ। এগুলো অপরাধটা কি? এই যে অর্ডারটা, এগুলো আর কি। এখানে আসা পিরিয়ড বা সেন্টেন্সটা মূল শেষ হয়েছে। দিস অ্যাক্টস, এই কার্যকলাপগুলা, এই সাজানো কার্যকলাপ, এগুলা
এটা হলো মূল একটা সাবজেক্ট। আউটরেজড, অসম্মানিত করে ফেলেছে বাংলাদেশিস কোর ভ্যালিউজ। বাংলাদেশিস, দেখুন এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া হচ্ছে। বাংলাদেশিস কোর ভ্যালিউজ, বাংলাদেশিদের মৌলিক মূল্যবোধ। ভ্যালু মানে হলো মান, মূল্যবোধ। আর কোর এটা হলো এটার একটা অ্যাডজেক্টিভ। কোর মানে হলো মূল। কোর ভ্যালু মৌলিক মূল্যবোধ, বাংলাদেশিদের মৌলিক মূল্যবোধ এটাকে নষ্ট করেছে বা লঙ্ঘন করেছে, নষ্ট করে ফেলেছে আর কি, এই সাজানো অ্যাক্টস এগুলা, এই কার্যকলাপ এগুলা। তো বাংলাদেশিদের কোর ভ্যালু এটা কি, এটা বলতেছে স্পষ্ট করে। এগুলো দেখুন, ডিগনিটি, যে মান সম্মানের সাথে চালচলন, সম্মানমূলক চালচলন, মর্যাদাপূর্ণ চালচলন, এটাকে ডিগনিটি, রেজিলিয়েন্স অ্যান্ড কমিটমেন্ট টু জাস্টিস। তাহলে কোর ভ্যালু মূল মূল্যবোধ, মৌলিক মূল্যবোধ, বাংলাদেশিদের মৌলিক মূল্যবোধ এটা বলেছে। এটা বলার পরে মূল্যবোধ গুলা দিয়ে কি কি এটা বলে আবার স্পষ্ট করে বলতেছে। তাহলে এটার সাথে এটার এপোজিশনের সম্পর্ক, এটাকে বলা হয়, এই যেই ব্যাকরণটাকে এপোজিশনের সম্পর্ক বলা হয়। যেমন আমরা বলি আমাদের নবী, আমাদের নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ। তাহলে আমাদের নবী আমরা বলেছি মুহাম্মদ হলো আমাদের নবী দিয়ে স্পষ্ট করতেছি আমাদের নবী যে মুহাম্মদও একই কথা। তাহলে আমাদের নবী মুহাম্মদ, এই দুটার সাথে একটা পজিশনাল সম্পর্ক, যে আমাদের নবী মুহাম্মদ। বাংলাদেশিদের কোর ভ্যালু, বাংলাদেশিদের কোর ভ্যালু কি, ডিগনিটি, মূল্যবোধ, মর্যাদাপূর্ণ চালচলন, রেজিলিয়েন্স, স্থিতিস্থাপকতা অর্থাৎ সহনশীলতা, যে স্থির থাকা, এখন তো অস্থিরতায় সৃষ্টি হয়ে গেছে দেশে, এরকম আর কি, এর বিপরীতে রেজিলিয়েন্স অ্যান্ড কমিটমেন্ট, প্রতিশ্রুতি টু জাস্টিস, ন্যায় বিচার এবং সুবিচার, সুবিচারের যে প্রতিশ্রুতি এগুলোকে আউটরেজড, লঙ্ঘন করেছে বা নষ্ট করেছে। এই অ্যাক্টস এগুলো বাংলাদেশিদের কোর ভ্যালু, অর্থাৎ বলতে পারি একটা বাংলাদেশিদের কোর ভ্যালু, মৌলিক মূল্যবোধ অর্থাৎ ডিগনিটি, রেজিলিয়েন্স অ্যান্ড কমিটমেন্ট টু জাস্টিস, এগুলোকে কি করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, লঙ্ঘন করে ফেলেছে। এরপরে বলতেছে as many as 1400 lives were lost। আমরা বাংলায় যেটা বলি প্রায় 1400 প্রাণ বা 1400 জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। যে প্রায়, এখানে একটা টান দিতেছি, টানটা বুঝে যে বহু এবং একটা অনুমান বোঝাচ্ছে। যদি বলতে যে মেনি পিপল, তাহলে অনেক মানুষ, তাহলে শুধু বেশিটাই বোঝানো হচ্ছে, অনুমানটা নাই। আর যখন আমরা বলি প্রায় 1400, তাহলে 1400 এখানে বেশিও বোঝানো হচ্ছে, আবার অনুমানটাও আনা হচ্ছে। এই জন্য অ্যাজ দুইটা, আমরা জানি অ্যাজ মানে হিসেবে বোঝায়, আমরা শাব্দিকভাবে বলি অ্যাজ ম্যানি অ্যাজ 1400, 1400 হিসেবে ম্যানি, 1400 হিসেবে বহু বা অনেক, প্রায় অ্যাজ ম্যানি, প্রায় 1400 জনজীবন, 1400 কি লাইভস, জনজীবন বহুবচন, যেহেতু 1400 বহুবচন এই হিসেবে লাইভস বলে 1400 কে স্পষ্ট করতেছে। 1400 হয়তো বস্তাও হতে পারে, অন্য কোনো প্রোডাক্টও হতে পারে বা অন্য কিছুও হতে পারে। এখানে জনজীবন স্পষ্ট করতেছে, প্রায় 1400 জনজীবন। আর 1400 আমরা যে বলতেছি 14 এবং শতক, 14 এর সাথে শত মিলিতেছি, ওই হিসেবে 14 এখানে 14 আর 100। অথবা আমরা যদি বলি যে 1400, তাহলে এখানে কমা হিসেবে বলতে পারি যে 1400, 1400, 400, 1400, 1400 জনজীবন, এটা হলো একটা সাবজেক্ট। 1400 জনজীবন কি হয়েছে, ওয়ার লস্ট, ওয়াজ ওয়ার, যে ওয়ার ব্যবহার করা হয়েছে যেহেতু বহুবচন, ওয়ার লস্ট, লস্ট ফার্স্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে, যে যাদেরকে ক্ষতি করা হয়েছে, কেউ ক্ষতি করলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফার্স্ট পার্টিসিপল। ওয়ার লস্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্রায় 1400 জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছিল, একটা পরিপূর্ণ কথা হয়ে গেছে। পরবর্তীতে দে ওয়ার নট স্ট্যাটিস্টিক্স বাট স্টুডেন্টস, প্যারেন্টস অ্যান্ড সিটিজেন্স উইথ রাইটস। অ্যান্ড কনজাংশনটা শেষে, একদম শেষে আনা হচ্ছে। কথা বলতেছে ছাত্র এবং অভিভাবক এবং অধিকারপূর্ণ নাগরিকরা। তো ধরন হলো শেষে শুধু অ্যান্ড কনজাংশনটা আনা হয়, এর আগেও কিন্তু এই অ্যান্ড এটা আছে, যে স্টুডেন্টস এর পরে কমা দিয়ে বোঝানো হচ্ছে যে এখানেও একটা অ্যান্ড কনজাংশন আছে। তো বাংলাটা বলি, তারা কেবল ছাত্র, অভিভাবক এবং অধিকারপূর্ণ নাগরিকদের একটা সংখ্যাই ছিল, একটা পরিমাপই ছিল কেবল। ধরনটা কেমন, দে ওয়ার নট, তারা ছিল না, কি ছিল না, স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক মানে হলো পরিসংখ্যান,
একটা পরিমাপ বোঝায়, মান কি কয়, পরিমাপ বা পরিসংখ্যান তথ্যের পরিমাপ অনুযায়ী একটা গড় সংখ্যা বুঝাইতেছে, যে 1400 একটা গড় আগে যেটা বলে আসতেছে। তারা কেবল একটা পরিসংখ্যানই ছিল না, বাট স্টুডেন্টস, প্যারেন্টস অ্যান্ড সিটিজেন্স উইথ রাইটস, অধিকারপূর্ণ নাগরিকরা এবং অভিভাবকগণ এবং ছাত্র ছাড়া আর কিছুই ছিল না। এটা শুধু একটা পরিমাপ দিয়ে ক্ষান্ত করা হচ্ছে না যে শুধু সাধারণ জনগণের একটা পরিমাপ ছিল, এই কথা বুঝাচ্ছে না। এটা দেশের যেই গুরুত্বপূর্ণ স্টুডেন্টস, অভিভাবক অ্যান্ড সিটিজেন্স উইথ রাইটস, অধিকারপূর্ণ, শুধু এমনি যারা দেশে বেকার ঘুরেফেরা করতেছে শুধু তারা নয়, যারা দেশের জন্য, দেশের মূল অধিকারপূর্ণ, তাদের অধিকার রয়েছে, এই সমস্ত সিটিজেন্স, অধিকারপূর্ণ নাগরিকরাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর পরবর্তীতে মান্থস অফ টেস্টিমনি, এটা হলো একটা সাবজেক্ট। মান্থস অফ টেস্টিমনি, সাক্ষ্যের অনেকগুলা মাস। মান্থস যেহেতু এস দিয়ে বহুবচন ব্যবহার করা হচ্ছে, অফ টেস্টিমনি সাক্ষ্যের, বা সাক্ষ্য, আদালতে যে সাক্ষ্যগুলো দেওয়া হয় ওই সাক্ষ্যগুলার অনেকগুলো মাস বা অনেক মাস যাবৎ সাক্ষ্য, ডিটেইলড, এটা একদম স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে অনেক মাস যাবৎ সাক্ষ্য নেওয়াটা, অনেক মাস যাবৎ যে সাক্ষ্য নিয়েছে, বিভিন্ন পদ্ধতিতে সাক্ষ্য নিয়েছে, এগুলা স্পষ্ট করে দিয়েছে। কি স্পষ্ট করেছে? এটা হলো ভার্ব। কি স্পষ্ট করেছে? এটা হলো অবজেক্ট হিসেবে আর কি, অবজেক্ট হিসেবে কাজ করতেছে। কি স্পষ্ট করেছে? যে কিভাবে প্রাণনাশক শক্তি ব্যবহার করা হয়েছিল। এই ওয়াজ ইউজড, এটা হলো লেজার ফোর্স, এটার মূল ভার্বটা, প্রেডিকেটটা। তাহলে হাউ লেজার ফোর্স, কিভাবে প্রাণনাশক শক্তি, প্রাণনাশক অ্যাডজেক্টিভ, লেজাল প্রাণনাশক অ্যাডজেক্টিভ, ফোর্স শক্তি, প্রাণনাশক শক্তি কোত্থেকে ব্যবহার করা হয়েছিল? ইভেন ফ্রম হেলিকপ্টার্স, এমনকি হেলিকপ্টার থেকেও ওয়াজ ইউজড, ব্যবহার করা হয়েছিল। ইউজড ব্যবহার করা হয়েছিল। কিভাবে প্রাণনাশক শক্তি ব্যবহার করা হয়েছিল? এমনকি হেলিকপ্টার থেকেও। এখন শেষ হয়নি। ব্যবহার করা হয়েছিল কার বিরুদ্ধে? অ্যাগেনস্ট, বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আনআর্মড প্রোটেস্টার্স। প্রোটেস্টার্স মানে হলো বিক্ষোভকারীরা, আনআর্মড নিরস্ত্র, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, অস্ত্রহীন নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এখানে এসে পরিপূর্ণ সেন্টেন্সটা শেষ হয়েছে। তাহলে নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে কিভাবে প্রাণনাশক শক্তি ব্যবহার করা হয়েছিল, এমনকি হেলিকপ্টার থেকেও, এই কথাটাকে স্পষ্ট করেছে। অনেক মাস যাবৎ যে সাক্ষ্য নেওয়া হয়েছে, সাক্ষ্যটা এটা এই কথাটাকে স্পষ্ট করে যে কিভাবে প্রাণনাশক শক্তি ব্যবহার করা হয়েছিল, এমনকি হেলিকপ্টার থেকেও। এর পরবর্তীতে আরেকটা ধারণা বা আরেকটা কথা শুরু হচ্ছে, দিস ভার্ডিক্ট রিকগনাইজ দেয়ার সাফারিং। এখানে একটা ধারণা, এরপরে অ্যান্ড দিয়ে আরেকটা ধারণা শুরু হবে। আগে এটা শেষ করি আমরা। পরিপূর্ণ সেন্টেন্স এখানে এসে শেষ হয়েছে, বাকি মধ্যখানে এগুলো হলো ওই অতিরিক্ত তথ্য। যেমন দিস ভার্ডিক্ট, এই বিচার নিষ্পত্তিটি কি করেছে? এই ভার্ব, এটা একটা ভার্ব, এটা আরেকটা ভার্ব, মূল ভার্ব আর কি। আর মধ্যখানে বাকি যেগুলো আছে এগুলো হলো অতিরিক্ত তথ্য, যেমন এগুলোর সাথে সম্পর্কিত আর কি। দিস ভার্ডিক্ট রিকগনাইজ, এই বিচার নিষ্পত্তিটি চিহ্নিত করে ফেলেছে। এর পরবর্তীতে কি চিহ্নিত করেছে, কথার জবাবে এটা আসবে আর কি। এই বিচার নিষ্পত্তি চিহ্নিত করে ফেলেছে তাদের যে ভোগান্তি বা তারা যে ভোগ করেছে, তাদের ভোগান্তিটাকে এই চিহ্নিত করে ফেলেছে এই বিচার নিষ্পত্তিটা। এবং অ্যান্ড কনফার্মস, এই যে এই কনজাংশনটা এটার সাথে মিলতেছে। দিস ভার্ডিক্ট কনফার্মস, এবং নিশ্চিত করে ফেলেছে দ্যাট আওয়ার জাস্টিস সিস্টেম, কি নিশ্চিত করেছে? পরবর্তীতে অবজেক্ট, দ্যাট আওয়ার জাস্টিস সিস্টেম, যে আমাদের বিচার সিস্টেমটা, সুবিচার সিস্টেমটা বা আমাদের জাস্টিস সিস্টেম, আমাদের জাস্টিস সিস্টেমটা, বিচার সিস্টেমটা উইল হোল্ড, আঁকড়ে ধরবে। কাকে আঁকড়ে ধরবে? উইল হোল্ড, আঁকড়ে ধরবে কাকে? পারপেট্রেটরস, অপরাধীদেরকে। এটা একটা অবজেক্ট। দ্বিতীয়ত অ্যাকাউন্টেবল, মানে হিসেব দিতে বাধ্য, হিসেব দিতে বাধ্য এই রূপে আঁকড়ে ধরবে যে আমাদের জাস্টিস সিস্টেমটা উইল হোল্ড, আঁকড়ে ধরবে পারপেট্রেটরস, অপরাধীদেরকে,
অপরাধীদেরকে আঁকড়ে ধরবে কি রূপে? অ্যাকাউন্টেবল, হিসাব দিতে বাধ্য এই রূপে আঁকড়ে ধরবে। তাহলে এটার একটা অবস্থা বর্ণনা করতেছে, এটা অ্যাডজেক্টিভ অবস্থা বর্ণনা করতেছে, যেহেতু যে তাদের এমন অবস্থা হবে যে তারা হিসাব দিতে বাধ্য, এরকম এই রূপে তাদেরকে আঁকড়ে ধরবে। আমাদের জাস্টিস সিস্টেমটা অপরাধীদেরকে হিসাব দিতে বাধ্য এই রূপে আঁকড়ে ধরবে, এই কথাটাকে স্পষ্ট করে ফেলেছে। তাহলে এখানে আসা পরিপূর্ণ সেন্টেন্সটা শেষ হয়েছিল। এরপরে বলা হচ্ছে বাংলাদেশ ইজ নাও রিজয়নিং, বাংলাদেশ এখন যুক্ত হচ্ছে। এটা একটা মনে করুন আমাদের কথাটা পরিপূর্ণ হয়ে গেছে। কোথায় যুক্ত হচ্ছে পরে অতিরিক্ত তথ্য আসবে, আমরা এটার দিকে পরে যাব। বাংলাদেশ ইজ রিজয়নিং, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন যুক্ত হচ্ছে। বাংলাদেশ ইজ নাও রিজয়নিং, বাংলাদেশ এখন যুক্ত হচ্ছে। কোথায় যুক্ত হচ্ছে? গ্লোবাল কারেন্টস, বৈশ্বিক স্রোত সমূহ। এই যে বহুবচন, অনেকগুলা যে প্রচলিত অনেকগুলো সিস্টেম, অনেক ধাপে তো অনেকগুলা কাজের মধ্যে যুক্ত হচ্ছে, ওই হিসেবে এটাকে স্রোত বলা হচ্ছে আর কি। স্রোতের সাথে যে স্রোত সবগুলা একদিকে যায়, ফানি স্রোত যেদিকে যায় ফানি সবগুলো ওই দিকে যায়। এখন সব সারা বিশ্বের মানুষ যেদিকে ছুটছে ওই তাদের সাথে যুক্ত হচ্ছে আর কি, এরকম। গ্লোবাল কারেন্টস, বৈশ্বিক স্রোত, কিসের স্রোত? অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। ওই যে অ্যাকাউন্টেবল মানে হলো হিসাব দিতে বাধ্য, এর থেকে শুধু অ্যাডজেক্টিভটা মানে শুধু গুণটা, যে জবাবদিহিতা। এখানে অ্যাকাউন্টেবল মানে হলো কোন ব্যক্তি, যে পারপেট্রেটরস অপরাধীরা হিসাব দিতে বাধ্য। আর এখানে এটা হলো শুধু গুণটা, যে কোনো মানুষ সুন্দর, তার যে সৌন্দর্যটা, এরকম আর কি। অ্যাকাউন্টেবল হিসাব দিতে বাধ্য কোনো ব্যক্তি, আর অ্যাকাউন্টেবিলিটি মানে হলো হিসাব দিতে বাধ্য এই যে অবস্থাটা, কাজটা বা জবাবদিহিতার বৈশ্বিক স্রোত এটাতে যুক্ত হচ্ছে। তাহলে এটা হলো পরিপূর্ণ হয়ে এটা একটা এই কি কয় অবজেক্ট হয়েছে, যে জবাবদিহিতার বৈশ্বিক স্রোতে যুক্ত হচ্ছে। এখানে আইসা পরিপূর্ণ পিরিয়ড বা সেন্টেন্স শেষ হয়েছে। বাংলাদেশ এখন জবাবদিহিতার বৈশ্বিক স্রোতে যুক্ত হচ্ছে। এরপরে আরেকটা কথা শুরু হচ্ছে, দ্য স্টুডেন্টস অ্যান্ড সিটিজেন্স হু স্টুড ফর চেঞ্জ আন্ডারস্টুড দিস। একটা ধারণা কিভাবে হচ্ছে এটা, দ্য স্টুডেন্টস ছাত্ররা, এরপরে কনজাংশন দিয়ে আরেকটা কথা যুক্ত করতেছে, অ্যান্ড সিটিজেন্স এবং নাগরিকরা। ছাত্ররা এবং নাগরিকরা, এই ছাত্ররা নাগরিকরা কেমন? একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে একটা কথা বলতেছে, যে তাদের একটা গুণাগুণ বর্ণনা করতেছে। হু স্টুড, যারা দাঁড়িয়েছিল, যে স্ট্যান্ড থেকে স্টুড, ফার্স্ট সিম্পল। হু স্টুড, যারা দাঁড়িয়েছিল কিসের জন্য? ফর চেঞ্জ। এটা একটা সাবজেক্ট হয়েছে, এটার ভার্ব বা প্রেডিকেটটা হয়ে গেছে। পরবর্তীতে এগুলা অতিরিক্ত তথ্য। এই যে দেখুন, ফর চেঞ্জ এটা স্টুডের সাথে ঢুকে গেছে, তাহলে আর হু স্টুড এটা পরিপূর্ণ হয়ে এটার সাথে মিলে গেছে। আর সিটিজেন্স, স্টুডেন্টস এগুলো সবগুলো দা এর সাথে মিলে একটা পরিপূর্ণ একটা সাবজেক্ট হয়েছে। পরবর্তীতে আন্ডারস্ট্যান্ড এটা হলো এই দ্য স্টুডেন্টস অ্যান্ড সিটিজেন্স এই দুটার এই কি কয় প্রেডিকেটটা। যেমন ছাত্ররা এবং নাগরিকরা বুঝে ফেলেছে, এইটা হলো মূল ভার্বটা এগুলার। আর এখানে ভার্ব এটা হচ্ছে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন দিয়া এটার সাথে যুক্ত করা হচ্ছে, তাদের একটা গুণাগুণ বর্ণনা করতেছে। এটা হলো এটার একটা অ্যাডজেক্টিভের মতো আর কি। দ্য স্টুডেন্টস অ্যান্ড সিটিজেন্স, ছাত্ররা এবং নাগরিকরা। ছাত্ররা এবং নাগরিকরা কেমন? হু স্টুড ফর চেঞ্জ, যারা এই পরিবর্তনের জন্য দাঁড়িয়েছিল, পরিবর্তন করতে বা পরিবর্তনের জন্য দাঁড়িয়েছিল, তারা আন্ডারস্টুড দিস, এটা জেনেছিল, এটা বুঝে ফেলেছিল। এটা বুঝেই তারা এর পরবর্তীতে এই কথা আরেকটা বলবে। তাহলে অর্থ কি দাঁড়ায়? দ্য স্টুডেন্টস, ছাত্ররা, অ্যান্ড সিটিজেন্স, নাগরিকরা। ছাত্ররা এবং নাগরিকরা তারা কেমন? হু স্টুড ফর চেঞ্জ, যারা পরিবর্তন করতে বা পরিবর্তনের জন্য দাঁড়িয়েছিল, তারা আন্ডারস্টুড জেনে ফেলেছিল দিস, তারা এটা জেনে ফেলেছিল। কোনটা? এই দিস অ্যাক্ট মনে করুন বা দিস অ্যাফেয়ার মনে করুন, এই বিষয়টা, যে এই বিষয়টা মানে এই যে এটা বাংলাদেশ এখন জবাবদিহিতার বৈশ্বিক স্রোতে যুক্ত হচ্ছে, এই কথাটা ছাত্ররা জেনে ফেলেছিল। ছাত্ররা এবং নাগরিকরা যারা দাঁড়িয়েছিল এই পরিবর্তনের জন্য বা চেঞ্জের জন্য দাঁড়িয়েছিল, তারা এই কথাটা বুঝে ফেলেছিল। এই জন্যই তারা অ্যান্ড মেনি এবং অনেকেই পেইড উইথ দেয়ার লিভস, তাদের জীবন সহ দিয়ে দিয়েছিল।
পেইড মানে হলো এই কোনো কিছু, যেমন আমরা এই কোনো প্রোডাক্ট বা পণ্য কেনার পরে যে আমরা টাকা পে করি, ওখানে এই তাদের জীবনটাকে পে করে দিয়েছে, অর্থাৎ মূল্য দিয়েছে আর কি। আমরা যে কোনো প্রোডাক্টের মূল্য দেই, ওই জায়গায় আমরা পে ব্যবহার করি। এখানেও এরকম মূল্য দিয়েছিল, যে তাদের জীবন দিয়েও তারা এই বিষয়টাকে মূল্য দিয়েছিল, এটা বোঝাচ্ছে আর কি। অ্যান্ড মেনি, এবং অনেকেই পেইড দিয়ে দিয়েছিল উইথ দেয়ার লিভস, তাদের জীবন দিয়ে বা তাদের জীবনের সাথে পে করেছে, তাদের জীবন দিয়ে দিয়েছিল। গিভিং দেয়ার টুডে, আরেকটা ধারণা বোঝাচ্ছে আর কি, যে তারা যে জীবন দিয়েছিল, জীবনটা কেন দিয়েছিল, যে গিভিং দেয়ার টুডে, তাদের আজকে দিয়ে কেন দিয়েছিল, কিসের জন্য দিয়েছিল, এই যে এটার একটা সম্পর্ক। ফর আওয়ার টুমারো, আমাদের আগামীকালের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য আর কি, আমাদের আগামীকালের জন্য তাদের আজটাকে দিয়ে তাদের জীবন সহ দিয়ে দিয়েছিল অনেকেই। এরকম একটা ধারণা, পরিপূর্ণ সেন্টেন্স শেষ হয়েছে, বা পরিপূর্ণ ধারণাটা শেষ হয়েছে আর কি। তো চলুন এরপরে কি বলে দেখি। দ্য পাথ আহেড রিকোয়ার্স নট জাস্ট লিগ্যাল অ্যাকাউন্টেবিলিটি বাট রিবিল্ডিং ট্রাস্ট বিটুইন ইনস্টিটিউশনস অ্যান্ড সিটিজেন্স। এখানে এসে পরিপূর্ণ একটা ধারণা বা একটা সেন্টেন্স পরিপূর্ণ হয়েছে। তো দ্য পাথ, গতিপথ বা পথ, আমরা যে পথ বলি বাংলায়, এটার প্রনাউন্সিয়েশনটা এরকম। আমরা যে পথ বলি, আমাদের পথ, এটা ইংলিশ ওয়ার্ড। দ্য পাথ, গতিপথ, আহাড, যে অগ্রগামী বা সামনে চলার পথ। এখন আমরা বাংলায় যদি এটার অনুবাদ করতে যাই, আমরা তো মানে কনফিউজড হয়ে যাই যে সামনে চলার পথ এটা আমরা কি বলবো। এখান থেকে শিখে নিতে হবে যে সামনে চলার পথটা কিভাবে ব্যবহার করে। যে দ্য পাথ আহাড, সামনে চলার পথ, আমরা মনে করবো কি এখানে চলা বা হাঁটা এগুলো তো কিছুই নেই, তাহলে এটা আহাড দিয়ে কিভাবে বোঝাচ্ছে। এই আহাড এটাই তারা ব্যবহার করে যে এগিয়ে চলা বা অগ্রগামী কিছু বুঝাইতে তারা এটা বোঝায়, যে পথ আহাড, এটা হলো একটা অ্যাডভার্ব। যে সামনে চলার পথটি, এটা হলো এখানে এসে এখন কেবল সাবজেক্টটা দিচ্ছে, যে সামনে চলার পথ, আমরা যে বাংলা কথা বলি, সামনে চলার পথটা, সামনে চলার পথ চায়, বা সামনে চলার পথের জন্য বা সামনে চলার জন্য লাগে, প্রয়োজন পড়ে, এরকম আর কি। যে আমরা ইমিগ্রেশনে বা কোনো এই বন্দরে গেলে বা কোথাও অফিস আদালতে গেলে আমাদের সামনে চলতে হলে আমাদের কাগজপত্রগুলো লাগে, আমাদের পাসপোর্ট লাগে। ওই সময় দেখবেন আমাদের রিকোয়ার্ড একটা ওয়ার্ড ব্যবহার করা হয়। এই যে আমরা এখন সামনে চলার পথ, যে রাজনৈতিক ওনারা সামনে চলতে হলে কি কি প্রয়োজন এটা বলতেছে আর কি, যে রিকোয়ার্স, সামনে চলার পথটা চায় বা দাবি করে আর কি, লাগে, সামনে চলতে হলে লাগে নট জাস্ট লিগ্যাল অ্যাকাউন্টেবিলিটি, আইনগত জবাবদিহিতা নয়, শুধুমাত্র আইনগত জবাবদিহিতা যথেষ্ট নয়, এরকম একটা কথা বোঝাচ্ছে আর কি। দ্য পাথ আহেড, সামনে চলার পথ, সামনে চলতে হলে রিকোয়ার্স, লাগে, নট জাস্ট, শুধুমাত্র নয়, যে এটা একটা তাকে দিয়ে বোঝাচ্ছে আর কি, যে নট জাস্ট লিগ্যাল অ্যাকাউন্টেবিলিটি, আইনগত জবাবদিহিতে নয়, বাট রিবিল্ডিং ট্রাস্ট, বাট রিবিল্ডিং, এই পুনর্নির্মাণ করা, পুনর্গঠন করা। কি পুনর্গঠন করা? ট্রাস্ট মানে হলো বিশ্বাস, আস্থা। আস্থাটা কার মাঝে? অতিরিক্ত তথ্য। বিটুইন ইনস্টিটিউশনস, প্রতিষ্ঠানগুলো, অ্যান্ড সিটিজেন্স, নাগরিকদের মাঝে। প্রতিষ্ঠান এবং নাগরিকদের মাঝে ট্রাস্ট মানে আস্থা বা বিশ্বাস পুনর্গঠনও জরুরি। তাহলে বাংলা অর্থ কি দাঁড়ায়? সামনে চলতে হলে শুধুমাত্র এই লিগ্যাল অ্যাকাউন্টেবিলিটি বা আইনগত জবাবদিহিতাই যথেষ্ট নয়, বরং নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর মাঝে আস্থা পুনর্গঠনও জরুরি, এরকম বোঝায় আর কি। এর পরবর্তীতে আরেকটা কথা বলতেছে, আন্ডারস্ট্যান্ডিং হোয়াই পিপল রিস্ক এভরিথিং ফর জেনুইন রিপ্রেজেন্টেশন। একটা কথা যে বুঝা, বাংলা আগে বলি, যে আবার এটা বুঝা যে জনগণ কেন সকল কিছুকে ঝুঁকিপূর্ণ করে ফেলে মূল প্রতিনিধিত্বের জন্য। আমরা বাংলা সাধারণত বললে মূল প্রতিনিধিত্ব করতে গিয়ে, আসল প্রতিনিধিত্ব করতে গিয়ে কেন জনগণের সকল কিছুকে ঝুঁকিপূর্ণ করে ফেলে, এই বিষয়টা বোঝা, এইটা বোঝাটা এসেনশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন এই যে এখানে আসা এর যে বোঝাটা এসেনশিয়াল বলতেছে, যে গুরুত্বপূর্ণ, এবং এটাও গুরুত্বপূর্ণ, ক্রিয়েটিং, তৈরি করাটা,
সিস্টেম তৈরি করাও গুরুত্বপূর্ণ, শুধু বুঝলে চলবে না, বুঝার সাথে সাথে সিস্টেমও তৈরি করতে হবে, এইগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে তৈরি হচ্ছে? আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ড মানে হলো বোঝা, আন্ডারস্ট্যান্ডিং নাউন ফ্রেজে ব্যবহার হচ্ছে, এটা নাউন ফ্রেজে ব্যবহারের পরবর্তীতে এটা সাবজেক্ট হবে। আন্ডারস্ট্যান্ডিং বোঝা এসেনশিয়াল, আন্ডারস্ট্যান্ডিং ইজ এসেনশিয়াল। আবার ক্রিয়েটিং ইজ এসেনশিয়াল, সিস্টেম তৈরি করাটা, ক্রিয়েটিং সিস্টেম ইজ এসেনশিয়ালস। আবার ক্রিয়েটিং সিস্টেমস ইজ এসেনশিয়াল, এই যে সিস্টেম তৈরি করাটাও গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আন্ডারস্ট্যান্ডিং বোঝা, কি বোঝাটা? এই যে এটার একটা অবজেক্ট হচ্ছে, ধারণা তৈরি হচ্ছে আর কি। আন্ডারস্ট্যান্ডিং বোঝা, হোয়াই কেন, পিপল জনগণ, রিস্ক এটা হলো এটার ভার্ব, যে প্রেজেন্ট সিম্পল। জনগণ, পিপল, রিস্ক, জনগণরা রিস্ক ঝুঁকিপূর্ণ করে ফেলে। কি ঝুঁকিপূর্ণ করে ফেলে? এভরিথিং অবজেক্টের সম্পর্ক, সকল কিছুকে, সব কিছুকে ঝুঁকিপূর্ণ করে ফেলে। কেন ঝুঁকিপূর্ণ করে ফেলে? এই ফর, এটা হলো প্রিপোজিশনাল, এটা এটার সাথে সম্পর্ক। রিস্ক ফর জেনুইন রিপ্রেজেন্টেশন, রিস্ক ফর জেনুইন রিপ্রেজেন্টেশন, জেনুইন মানে হলো মূল, অ্যাডজেক্টিভ, মূল বা আসল, রিপ্রেজেন্টেশন প্রতিনিধিত্বকরণ বা প্রতিনিধিত্ব করা আর কি, যে ধরনটা নাউন ফ্রেজ, এই হিসেবে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। জেনুইন রিপ্রেজেন্টেশন মূল প্রতিনিধিত্ব, মূল প্রতিনিধিত্বের জন্য রিস্ক ঝুঁকিপূর্ণ করে ফেলে। হোয়াই পিপল রিস্ক, কেন জনগণ ঝুঁকিপূর্ণ করে ফেলে? এভরিথিং সকল কিছুকে, ফর জেনুইন রিপ্রেজেন্টেশন মূল প্রতিনিধিত্ব করতে গিয়ে বা মূল প্রতিনিধিত্বের জন্য কেন সকল কিছুকে ঝুঁকিপূর্ণ করে ফেলে, এটা বোঝাটা একটা কথা, মনে করুন এখানে একটা কথা হয়েছে, এবং এটা বোঝাটা, এবং ক্রিয়েটিং সিস্টেমস, সিস্টেম তৈরি করাটা ইজ এসেনশিয়াল। এই যে কেন রিস্কি ফেলে এটা বোঝা এবং সিস্টেম তৈরি করাটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আসা এই দুইটাকে একটা করে, এই কনজাংশনের মাধ্যমে দুইটাকে একটা করে এটার মূল যে প্রেডিকেট এটা এখানে দেওয়া হচ্ছে, যে কেন রিস্কি ফেলে এটা বোঝা এবং সিস্টেম তৈরি করাটা গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা কথা বলতেছে, টুডেজ ভার্ডিক্ট ইজ এ স্টেপ অন দ্যাট জার্নি। আজকের বিচার নিষ্পত্তি ইজ এ স্টেপ, একটি ধাপ, অন দ্যাট জার্নি, ওই যাত্রার একটি ধাপ। আজকের এই বিচার নিষ্পত্তি হলো, আজকের এই বিচার নিষ্পত্তি ওই যাত্রার একটি ধাপ। এটা কথা, এটা বলতে চাচ্ছে আর কি, যে আজকের এই বিচার নিষ্পত্তি ওই যাত্রার একটি ধাপ। কোন যাত্রা? যে আগে বলে আসছি, কেন জনগণ জেনুইন রিপ্রেজেন্টেশন করতে গিয়ে সব কিছুকে ঝুঁকিপূর্ণ করে ফেলে, এই কথাটা বোঝা, এটা হলো আমাদের মূল লক্ষ্য। আবার এই কথাটা বুঝলে চলবে না, এটার পাশাপাশি এর উপযুক্ত সিস্টেম তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমরা একটা ধারণা নিয়ে আসছি, আমাদের এই যাত্রাটার প্রথম স্টেপ হলো আজকের এই ভার্ডিক্টটা, যে আজকের এই বিচার নিষ্পত্তি, অর্থাৎ নিষ্পত্তি শেষ বিচার কি? সেন্টেন্সিং টু ডেথ, যে মৃত্যুদণ্ড দেওয়াটা, এই যে নিষ্পত্তিটা, এটা হলো আমাদের ওই যাত্রার প্রথম ধাপ। প্রথম নয়, এখানে ফার্স্ট ধাপ বলা হয়নি, একটি ধাপ বলেছে আর কি, আরো ধাপ রয়েছে, এরকম বুঝে আসে। প্রথম ধাপ বলা যাবে না, একটি ধাপ বলতেছে, স্টেপও বলতেছে, আবার ফার্স্টও আনা হয়নি। স্টেপ বললে মানে প্রথম একটি ধাপ, আরো ধাপ রয়েছে, এরকম আর কি। আমাদের মূল মানে কি বুঝতে চাচ্ছি এটা বুঝতে হবে। এরপরে বলতেছে, আই হ্যাভ এভরি কনফিডেন্স, আমার পূর্ণ আস্থা রয়েছে। এই যে আমরা বলতেছি আমার পূর্ণ আস্থা রয়েছে, একটা কথা পরিপূর্ণ হয়ে গেছে, যে কেমন আস্থাটা, এটা পরবর্তীতে এটা বলে এটাকে মানে ব্যক্ত করবে আর কি। আই হ্যাভ এভরি কনফিডেন্স, আমার পূর্ণ আস্থা রয়েছে। এভরিটা কিভাবে হয়েছে? এখানে দেখুন এভরিথিং, এটার সাথে মিলিয়ে এসছে, এভরিথিং পরিপূর্ণ, এটা একদম যে কোনো কিছুর সব কিছু বোঝাচ্ছে। আর এটা কনফিডেন্সের একটা ধরন বোঝাচ্ছে, কনফিডেন্সের একটা মান বোঝাচ্ছে, মাত্রা বোঝাচ্ছে, পরিমাণ, যে কনফিডেন্সটা কিরকম, মানে পরিপূর্ণ, সকল ধরনের, মানে কনফিডেন্সের মান একদম সব, পূর্ণ আস্থা রয়েছে, দৃঢ় বিশ্বাস। আই হ্যাভ এভরি কনফিডেন্স, ব্যবহারটা আমাদেরকে মূল দেখতে হবে, যে আমরা নিজেরা বলতে হলে, নিজেরা লিখতে হলে কিরকম ভাবে লিখতে হবে। আই হ্যাভ এভরি কনফিডেন্স, আমার পূর্ণ আস্থা রয়েছে। কেমন আস্থা? এটা স্পষ্ট করে বলতেছে, দ্যাট বাংলাদেশ, যে বাংলাদেশ উইল মিট, এটার ভার্বটা উইল মিট, মোকাবিলা করবে বা মুখোমুখি হবে। কিসের মুখোমুখি হবে? দ্য চ্যালেঞ্জেস আহেড, এটার সাথে যুক্ত হচ্ছে বা অবজেক্টটা আর কি, দ্য চ্যালেঞ্জেস আহেড, অগ্রগামী চ্যালেঞ্জগুলো বা সামনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হবে।
এরপর আবার অতিরিক্ত তথ্য কিসে মানে কেমনে মুখোমুখি হবে, কি নিয়ে মুখোমুখি হবে, উইথ কারেজ, সাহস, অ্যান্ড হিউমিলিটি, এবং নম্রতা ভদ্রতার সাথে। শুধু সাহস নিয়ে যে সব ভাঙ্গি ছুরি ফেলাবে এরকম না, যে হিউমিলিটি নম্রতা ভদ্রতার সাথে, সাহস এবং নম্রতা ভদ্রতা নিয়ে মুখোমুখি হবে, মোকাবিলা করবে। আমার পূর্ণ বিশ্বাস আছে যে বাংলাদেশ সামনের চ্যালেঞ্জগুলিকে সাহস এবং নম্রতা ভদ্রতার সাথে, নম্রতা ভদ্রতা নিয়ে মোকাবিলা করতে পারবে, এরকম একটা পূর্ণ আস্থা রয়েছে। এবং কৃষির সাথে এরপর আরেকটা কথা বলতেছে, একদম শেষ কথা, এখানে এন্ড আছে, জাস্টিস উইল নট সার্ভাইভ। মেরিলি এটা অ্যাডভার্ব, এটা আসতেছে, এটার ধরনটাও বুঝে আসবে। জাস্টিস ভার্বটা আমরা আগে বুঝি, জাস্টিস যে ন্যায় বিচার, উইল নট সার্ভাইভ টিকে থাকবে না, জাস্টিস উইল নট সার্ভাইভ কোথায়, ইন বাংলাদেশ, বাংলাদেশে টিকে থাকবে না। মেরিলি মানে একমাত্র, শুধুমাত্র, মানে নিছক এই আছে আছে, আমরা বলি না যে না থাকিও থাকিও না থাকার মতো, এরকম কোন রকম আছে আর কি, এরকম আর কি। জাস্টিস উইল নট মেরিলি সার্ভাইভ, জাস্টিস সুবিচার বা ন্যায় বিচার শুধুমাত্র কেবলমাত্র টিকে থাকবে না, বাংলাদেশে কেবল টিকে থাকবে না, ইট উইল প্রেভাইল এটি বিরাজ করবে, অ্যান্ড সাস্টেইন এবং টিকে থাকবে মানে টিকবে। দেখুন এই সার্ভাইভ এটা মানে হলো এই টিকবে আর কি, আর সাস্টেইন এটা হলো বিরাজ করার পরে একদম সাস্টেইন থেকেই থাকবে, আর এটার কোনো শেষ আর হবে না, এরকম আর কি। প্রেভাইল বিরাজ করবে, অর্থাৎ যে জাস্টিসটা এটার ইন্ডিকেট হলো মানে জাস্টিস, ইট উইল প্রেভাইল এটি বিরাজ করবে, অর্থাৎ জাস্টিসটা বিরাজ করবে। যেখানে সেখানে গেলে, আমরা ঢাকায় গেলে, চট্টগ্রাম, কুমিল্লা, যেখানে যাই আমরা সব জায়গায় শুধু জাস্টিসে দেখতে পাবো, এরকম বোঝায় প্রেভাইল, বিরাজ করতে থাকবে, অ্যান্ড সাস্টেইন এবং লাগাতার এটি টিকেই থাকবে, আর মানে শেষ হবে না এটার, এরকম বোঝায়। জাস্টিস উইল নট মেরিলি সার্ভাইভ ইন বাংলাদেশ, ন্যায় বিচার শুধুমাত্র টিকবে না, বরং এটি বিরাজ করবে এবং টিকে থাকবে, এরকম বোঝায় আর কি। এন্ড মানে শেষ, আমার কথাটা শেষ হয়েছে।